কাঞ্চন সুন্দরী নীল জিন্সের ওপর একটা লাল উঁচু গলার সোয়েটার পরেছে। মুখটা নিচু করে সে মেঝেতে পায়ের আঙুল ঘষছিল। বৌদি বসতে বললেও সে দাঁড়িয়েই রিলে। রণদীপ বল, মুনিয়া বস। এইবার সে ভীরু পায়ে বৌদির পাশে গিয়ে বসলে। দীপকের বউ রণদীপকে বল, সাব আপনাকে দেখছি সকাল থেকে সেই একই জায়গায় বসে আছেন, কোথাও ঘুরতে যাবেন? রণদীপ খালি বিয়ারের ক্যানটা চেয়ারের নিচে নামিয়ে রেখে বল, ঘুরে বেড়াতে আমার ভালো লাগেন। মুনিয়া হঠাৎই মুখর হয়ে উঠল। সাব তো শুধু মদ খেতেই ভালোবাসে, বেড়াতে যেতে পছন্দ করে। কথাটা ওর মুখ ফসকেই বেরিয়ে গিয়েছিল, কিন্তু ওর কথা শেষ হতেই দীপকের বউ ওকে জোরে ধমক দিল, মুনিয়া ভদ্রভাবে কথা বল। মুনিয়া চেয়ার থেকে উঠে নিতে পালিয়ে গেল। রণদীপ মনে মনে ভাবল, কে বলে আজ সে লজ্জা পেয়েছে? লজ্জা তো ওর অলংকার নন, ওর প্রকৃত অলংকার অনুরাগ। দীপকের বউ লজ্জিত হয়ে বলল, সাব, ওর হয়ে আমি তোমার কাছে মাফ চাইছি। দীপকজি ফেরার পর ওর জন্য করা দাওয়াইয়ের বন্দোবস্ত করছি। রণদীপ উতলা হয়ে বলল, না না, এরকম একেবারেই করবেন। মনে হয় ওর স্বভাবটাই এরকম। দীপকের বউ চলে গেল। রণদীপ চুপ করে বসে রিল। কাঞ্চনজঙ্ঘাকে আর দেখা যাচ্ছিল না। কাবরুর মাথায় শেষ আলোটাও এক সময় মিলিয়ে গেল। চারিদিক জুড়ে সন্ধ্যা নামল। রণদীপ ঘরে ফিরে এল। গরম কম্বলের মধ্যে ঢুকে অসমাপ্ত উপন্যাসটা পড়তে লাগল। এক নাগাড়ে বেল বাজতে থাকায় রণদীপের ঘুম ভেঙে গেল। বিরক্তির সঙ্গে কম্বলের ভেতর থেকে হাতটা বার করে জানালার পর্দা সরিয়ে বাইরের দিকে তাকাল। এখনো দিনের আলো পরিষ্কার হয়নি। এমন সাত সকালে চানিয়ে এল, কিন্তু ও তো বেডটি চায়েন। বেলের আওয়াজে বিরক্ত হয়ে বিছানায় শুয়েই হাত দিল। কে তুমি? কি চাই? ওদিক থেকে কোনো উত্তর এলো না, কিন্তু বেলটা ক্রমাগত বেজেই চলেছে। রণদীপ বিরক্তির সঙ্গে বিছানা ছাড়ল। শীতে কাঁপতে কাঁপতে পাঞ্জাবির ওপর সোয়েটারটা চাপিয়ে নিল। তারপর রাগের সঙ্গে সুজোরে ও দরজাটা খুলল এবং বিস্ময়ে চমকিত হল। সামনে দণ্ডায়মান কাঞ্চন সুন্দর, আর তার মাথার পেছনে ক্রমশ দৃশ্যমান হচ্ছে তুষারশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। রণদীপ মনে মনে তারিফ করে বল, কি অপূর্ব ফ্রেম। মুনিয়া হাত তুলে নির্দেশ দিল, আমার সঙ্গে এখন বাইরে চল। কোথা? ওই যে দূরের মাঠে, যেখান থেকে সূর্য ওঠা দেখা যা।